পথকুকুরদের বিভিন্ন রকম রোগ হয়, তার জন্য তাদেরকে বহু রোগে ভুগতে হয়। পথকুকুর বা বাড়ির কুকুর তাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে প্রিভেন্টিভ মেডিসিন, অ্যান্টিরেবিস, যেটা থেকে আমাদের জলাতঙ্ক রোগের অ্যাগেনস্টে, কারণ তাকে আমরা ছুটছি। অ্যান্টিরেবিসটা খুব ইম্পর্টেন্ট মানুষদের জন্য। একদম ঠিক। এটা কিভাবে ট্রান্সমিট করবে? ধরুন আমার পাড়ায় কুকুর আছে, কি কি ধরনের মেডিসিন তাকে দেওয়া উচিত? নিজের থেকে আমি বলবো কোনো মেডিসিনই দেওয়া উচিত না। অনেককে আমি দেখি যে কুকুরকে ডাল মাখা ভাত নিয়ে খেতে দিতে বেরোন। অ্যাকচুয়ালি ভাত ওদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। ওদের খাবারের কতটা ফুড ভ্যালু সেটা ক্যালকুলেট হয় প্রোটিন কনসেন্ট্রেশনের উপরে। পথকুকুরদের ক্ষেত্রে তো এতটা বাজেট থাকে না, তো সেক্ষেত্রে বেস্ট কম্বিনেশন কি হতে পারে? কুকুর, বিড়াল কিংবা পাখি ছাড়া আর কোন কোন প্রাণীর চিকিৎসার জন্য কল আসে? র্যাবিটের খুব কল আসে, এবং র্যাবিট খুব ভীতু। ওরা কিন্তু একটু যে হাত চেঞ্জ হবে তাতেই অনেক সময় ওদের হার্ট ফেল করতে পারে। আপনার প্রাণীদের সাথে কমিউনিকেশনের কোনো একটা ইমোশনাল মুহূর্ত যদি শেয়ার করেন। দেখুন, আমরা যখন কোনো একটা পাড়া হিসাব করি না, তখন অনেক সময় কয়েকজনকে ধরতে ভুলে যাই। সেটা হচ্ছে আমাদের প্রিয় কালু, ভুলু, লালু যারা রাস্তায় আছে। আর আজকের এপিসোডটা এমন একজন মানুষকে নিয়ে, যিনি পথকুকুর এবং বহু প্রাণীকে নিয়ে কাজ করেন। তিনি পশু চিকিৎসক ডক্টর কুণাল চক্রবর্তী মহাশয়। তার থেকে আমরা পশুদের নিয়ে এবং তাদেরও যে ইমোশন আছে, তাদেরও যে আবেগ আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে। বিরিয়ানিজম বিরিয়ানির একটি ফেমাস ব্র্যান্ড এবং এটি শ্রীরামপুরে অবস্থিত। বিরিয়ানিজম রেস্টুরেন্টের লোকেশন এবং ওদের ওয়েবসাইট লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বিরিয়ানি লাভার হন, ডেফিনেটলি ওখানে গিয়ে একবার ঘুরে আসবেন। দেখুন, আজকে আমরা খুব ইন্টারেস্টিং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, এবং একজন চিকিৎসক হিসাবে, বিশেষ করে অবলা পশুদের চিকিৎসক হিসাবে আপনি যে সেবাটা করে চলেছেন, তার জন্য একজন এই সমাজের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকের ডেটে পথকুকুরদের নিয়ে সচেতনতা বাড়ছে, মানুষের তাদের প্রতি ভালোবাসা বাড়ছে, এবং বহু ক্ষেত্রে যে হয়তো বলা হয় যে একটা পাড়াতে এনারা থাকেন, তো বহু ক্ষেত্রে ওরাও হয়তো আমাদের সেই পাড়ার একটা অংশ বা সদস্য। কিন্তু সমস্যা হচ্ছে যে পথকুকুরদের বিভিন্ন রকম রোগ হয় এবং তার জন্য তাদেরকে বহু রোগে ভুগতে হয়। তো মূলত এখন তাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের এই শহুরে সমাজে বাস করতে গিয়ে? পথকুকুরদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের কিন্তু বুঝতে হবে তারাও কিন্তু এই সমাজের আরেকটা জীব। আমাদের যেরকম বাঁচার অধিকার আছে, ওদেরও কিন্তু সমানভাবে বাঁচার অধিকার আছে। আমরা মানুষ, সে মানুষের মধ্যে আমি আপনি সবাই পড়েন। আমরা কিন্তু খুব স্বার্থপর। আমরা মনে করি আমরাই বাঁচবো, আর যাদেরকে বাঁচার আর কারুর অধিকার নেই। আমরা যেন তেন প্রকারেণ কিন্তু আমরা সমাজের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমরাই খাবো, আমরাই সেটাকে এনজয় করবো। কিন্তু সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। একটু মানসিকতা চেঞ্জ করলেই কিন্তু পুরো পৃথিবীটা সবার জন্য খুব মধুর হয়ে উঠবে। পথকুকুর আমাদের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় কালু, ভুলু, লালি, এরা কিন্তু আমাদের সমাজের একটা অঙ্গ। আমরা যখন রাত্রিবেলা কেউ 12টা কেউ 1টার সময় ফিরি, তারা কিন্তু আমাদের মোড়ের মাথা থেকে বাড়ি অবধি কিন্তু তারা আমাদেরকে নিয়ে আসে, স্কট করে নিয়ে আসে। কিন্তু অনেকে আমরা ভুলে যাই, অনেকে তাদেরকে আমরা পাথর ছুরি, ইট ছুরি, এবং ওই ছোড়াতেই অনেক সময় আনন্দ পাই। অনেক সময় বাচ্চারা একটা কুকুরকে ইট ছুটছে, তার বাবা মা পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। সেখান থেকেই কিন্তু তার নিষ্ঠুরতা শুরু হচ্ছে। সে তখন হয়তো 5 বছরে, সে বোঝে না। সে 5 বছরে সে একটা 2 বছরের কুকুরকে একটা ইট ছুটছে, ছোট একটা নুড়ি ছুটছে, কিন্তু বাবা মা কিছু বলছে না। সেখান থেকেই যদি আমরা তাদেরকে ঠিক করি, আরে ওকে আদর কর, দেখবি ও কিন্তু তোকে ভালোবাসবে। এই পথকুকুরদের কাছ থেকে এবং প্রত্যেকটা অ্যানিমাল কিংডমের কাছ থেকে যে আনকন্ডিশনাল লাভ পাওয়া যায়, সেটা কিন্তু মানুষের থেকে আমরা পাবো না। আমরা যদি সংসারে কারোর কাছ থেকে ঝগড়া করি, কোনো অফিসে চলে যাই, ফেরার পর কিন্তু সে মুখ গোমড়া করেই থাকে।
কিন্তু আমাদের বাড়িতে যদি পেট ডগ থাকে বা বাড়িতে যদি বাড়ির বাইরে যদি কালু লালি তারাও থাকে, তাদেরকে বাড়ি যখন অফিস যাচ্ছি তখন যদি বকেও যাই, কিন্তু ফেরার সময় কিন্তু সে লেজ নড়ে আপনাকে কিন্তু ওয়েলকাম জানাবেই জানাবে। এই জায়গা থেকেই শুরু হয় বন্ডিং, মানুষের সঙ্গে পশুর বন্ডিং। এই বন্ডিংটা যখন আমরা আরো 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 ডিপে যাব, তখন বুঝবো যে ওদের কাছ থেকে আমরা কি কি পেতে পারি। আর পথ কুকুর বা বাড়ির কুকুর তাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটা জিনিস সবসময় বুঝতে হবে, যে প্রিভেন্টিভ মেডিসিন, যেটা মানুষের ক্ষেত্রেও এখন প্রত্যেকটা ডাক্তারবাবুরা বলছে। আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমরা কিউরেটিভ মেডিসিনে প্রেফার করছি, আমরা প্রিভেন্টিভ মেডিসিনটা ভুলে যাচ্ছি, ওটাকে আমরা অমিট করে যাচ্ছি। সেটা পশুদের ক্ষেত্রে আরও বেশি দেখা যাচ্ছে। বাড়িতে 5 বছরের কুকুরটা রয়েছে, কিন্তু তাকে আমরা কোনো ভ্যাকসিনই করছি না। আমরা বিড়ালটাকে রেখেছি, কোনো ভ্যাকসিনই করছি না। যে প্রিভেন্টিভ মেডিসিনটার উপর আমাদেরকে জোর দিতে হবে। এবার ধরুন এই প্রিভেন্টিভ মেডিসিন, ধরুন আমার পাড়ায় কুকুর আছে যাকে আমি খেতে দিই, কি কি ধরনের মেডিসিন তাকে দেওয়া উচিত নিজের থেকে? আমি বলবো কোনো মেডিসিনই দেওয়া উচিত না। সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করা উচিত। আমাদের প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার অন্তরই প্রত্যেকটা ব্লকে একজন করে ব্লক অফিসে বা স্টেট ভেটেরিনারি হসপিটালে বা উপস্বাস্থ্য কেন্দ্র যেটা ভেটেরিনারির আছে, সেখানে প্রত্যেকটা রেজিস্টার্ড ভেট বসে আছেন। সেখানে গিয়ে একটু কনসাল্ট করুন, কনসাল্ট করেই মেডিসিন দেওয়া উচিত। আমার বাইরে যে 2-3টে বাচ্চাদেরকে আমরা খেতে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি সব কুকুর বিড়ালকে বাচ্চা বলে ফেলি। বাচ্চা মানে ওরা তো আমাদের কাছে বাচ্চাই, সেই জন্য বাচ্চাই বলে ফেলি। তো যে বাচ্চাটাকেই আমি লালন পালন করছি, তাকে প্রতিদিন খেতে দিচ্ছি, দেখবেন মানুষের শরীর খারাপ হলে যতটা না মন খারাপ করে, কিন্তু পাড়ার কুকুর হোক বা বাড়ির কুকুর হোক বা বেড়াল হোক কি পাখি হোক, তাদের শরীর খারাপ করলে দেখবেন মনটা বেশি খারাপ করে। মনটা আপনি কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারবেন না। কিন্তু সেই জায়গায় যদি বাড়ির কোনো মানুষের শরীর খারাপ হয়, ঠিক আছে ডাক্তারবাবুকে দেখিয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, এইটুকু বলে কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন। তো কী কী মেডিসিন দিতে পারেন? ফার্স্ট হচ্ছে ওদেরকে একটু ডিওয়ার্মিং করতে হয়, মানে কৃমির ওষুধ। কুকুর বিড়ালের কৃমিটা খুব, পাখিদেরও কৃমিটা খুব ওদেরকে ডিস্টার্ব করে। তাছাড়া ওদের প্রিভেন্টিভ মেডিসিন যেগুলো, কুকুরের ক্ষেত্রে পারভো বলে একটা ভাইরাল রোগ হয় যেটা খুব ফ্যাটাল, অ্যাবভ 90% মর্টালিটি। তাছাড়া ডিস্টেম্পার বলে একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়, সেটা যে ফার্স্ট সিমটম হচ্ছে প্যারাপ্লেজিয়া, মানে পেছন পোর্শনটা পড়ে যায়। মানুষের ক্ষেত্রে যেরকম নিউরোলজিক্যাল বিভিন্ন ভাইরাল অ্যাটাক আছে, সেরকম অ্যাটাক হয়। সেটা থেকে ফেরার চান্স পায় নীল, এবং হয়ে গেলে সেটা পাড়ার মধ্যে অন্য কুকুরকেও ট্রান্সমিট করতে পারে, যেহেতু ভাইরাল। সেজন্য পারভো, ডিস্টেম্পার এরকম আরও অনেক রোগ আছে, সেই রোগগুলোর ভ্যাকসিন। এবার পাড়ার কুকুরের ক্ষেত্রে কি অনেক রকম ভ্যাকসিন করতে পারবেন, কি এফোর্ড করবে, সেটা একটা বিগ কোশ্চেন থাকে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি একটা বাচ্চাকে আমরা যদি খাওয়া এবং তার মেডিসিন মানে প্রিভেন্টিভ অ্যান্টিরেবিস, যেটা থেকে আমাদের জলাতঙ্ক রোগের এগেইনস্টে, কারণ তাকে আমরা ছুটছি। অ্যান্টিরেবিসটা খুব ইম্পর্টেন্ট মানুষদের জন্য, মানে খুব ইম্পর্টেন্ট। যদি না হয় তাহলে মানুষ হবে না, সেফ থাকতে পারবে। একদম ঠিক কথা। এবার মানুষের এটা কিভাবে ট্রান্সমিট করবে? কুকুরটা যদি আপনাকে কামড়ে দেয়, অথবা আপনার কোনো জায়গায় কোনো ক্ষত থাকলো, কোনো অ্যাবারেশন থাকলো, সেখানে যদি ও চেটে দেয়, সেই লালা থেকে, এটা স্যালাইভা থেকে ট্রান্সমিট করে। কুকুর থেকে মানুষের স্যালাইভা দিয়ে ট্রান্সমিট হয়। কোনো জায়গায় যদি আপনার হাত কেটে থাকে, সেখানে যদি ও লিক করে এবং ও যদি ক্যারিয়ার হয়, বা ওর থেকে যদি র্যাবিসটা আপনার গায়ে চলে আসে, সেটা কিন্তু আর, এই র্যাবিস হচ্ছে এমন একটা রোগ, সেখান থেকে আর ফেরত পাওয়া যায় না। এটা গেল হচ্ছে জুনোটিক ইম্পর্টেন্স। মানে জুনোটিক ইম্পর্টেন্স মানে সেই সমস্ত রোগ যে রোগগুলো মানুষ থেকে কুকুর বিড়ালে এবং কুকুর বিড়াল থেকে মানুষে ট্রান্সমিট করে। এছাড়া ওদের কিছু রোগ আছে, যেরকম পারভো, ডিস্টেম্পার, হেপাটাইটিস, প্যারাইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস, তার কম্বাইন্ড ভ্যাকসিন পাওয়া যায়। এই দুটো ভ্যাকসিনই যদি মিনিমাম করা যায়, তাহলে কিন্তু অনেকগুলো রোগকে আমি প্রিভেন্ট করতে পারবো। এবার আমাদের মনে হতে পারে আমার নিজের বাড়ির মধ্যে জ্যাকি আর টমি আছে, তাদেরকে লালন পালন করবো না, আমি বাইরের কুকুরগুলো লালন পালন। কিন্তু আমি যদি জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে রোগটা কিন্তু আপনার বাড়ির ভেতরে যে পেট ডগটা আছে, তাকে যখন অ্যাটাক করবে, তার আগে কিন্তু বাইরের কুকুরটাকে অ্যাটাক করবে, সে কিন্তু ট্রান্সমিট করবে, সে কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তো বছরে যদি একটা মিনিমাম বা দুটো মিনিমাম ভ্যাকসিন যদি ওই বাইরের বাচ্চাগুলোকে, অন্তত 1-2 বাচ্চাকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা কন্ট্রিবিউট করি, তাহলে কিন্তু রোগগুলো আমাদের বাড়ির কুকুর বিড়ালেরও কম হয়। মানুষ মনে করে যে আমার বাড়ির ভেতরে যে আছে তাকে সেফ রাখবো, তার পেছনে খরচা করুন, কিন্তু রাস্তার কুকুর বিড়ালের জন্য কেন খরচা করবো? বাইরের রাস্তার কুকুরগুলোকে যদি আমরা ভ্যাকসিনেট করি, সেটা হয়তো আমি
পুরো ভ্যাকসিনের যে প্রোটোকল আছে সমস্ত রকম রোগগুলোকে কভার না করুক, অন্তত স্পেশাল যে রোগগুলো হয়ে গেলে ইরিভার্সিবল হয়, যে রোগগুলো থেকে ফেরানো অনেক টাফ হয়, সেই প্রিভেন্টিভ অন্তত একটা বা দুটো ভ্যাকসিন যদি বাইরের বাচ্চাগুলোকে প্রত্যেকটা ফ্যামিলি দায়িত্ব নিই, তাহলেই কিন্তু পুরো সমাজটা অনেক রোগমুক্ত হয়ে যাবে, ওদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। সেই জায়গাটা বোঝার এডুকেশন মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এই ব্যাপারটাও, সেই সচেতনতাও কিন্তু উঠে আসতে হবে প্রত্যেকটা মানুষের থেকে। তাহলেই কিন্তু পুরো সমাজটা অনেক ভালো হয়ে যাবে, ওদের সমাজটা অনেক ভালো হবে এবং অনেক রোগমুক্ত হতে পারে। তাহলে এই কৃমির ওষুধটা কি কদিন অন্তর খাওয়ানো উচিত? কৃমির ওষুধটা অ্যাকচুয়ালি আবারও বলবো, যে কোনো ওষুধ মানে হচ্ছে ড্রাগ। তো ড্রাগ সবসময় কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনকে দিয়ে কনসাল্ট করেই কিন্তু দেওয়া উচিত। এই কৃমির ওষুধটা বাচ্চা কুকুর বা বিড়াল থেকে বড় কুকুর বা বিড়ালকেও কিন্তু দিতে হয়, এবং এই কুকুর বা বিড়ালকে যখনই আমরা কৃমির ওষুধ দেবো তার বডি ওয়েটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বডি ওয়েটের উপরই কৃমির ওষুধের ডোজ ক্যালকুলেট হয়। এবার আমাদের এস্টিমেশনে বুঝতে হবে যে সেই কুকুরটা কত বডি ওয়েট, সেটাকে পাপি হোক বা অ্যাডাল্টই হোক। মোটামুটিভাবে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ওষুধ আছে, যে ওষুধগুলো আমরা কুকুর বা বিড়ালকে দিতে পারি। কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, যখন আমরা কুকুর বা বিড়ালকে কৃমি ওষুধ দিই তখন কোনো ভেটেরিনারি সার্জনের কনসাল্ট ছাড়াই দেওয়ার চেষ্টা করি, সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করি, অথবা কোয়াক বা কোনো অ্যানিমাল লাভার বা কেউ কুকুর পালে তারা বলে দিল আমি দিয়ে দিলাম। কিন্তু তখন কুকুরটা পাতলা পায়খানা করছে, তখন ও স্ট্রেস কন্ডিশনে আছে, সেই অবস্থায় যদি কৃমি ওষুধ দিই সেটা ওর ক্ষেত্রে অনেক খারাপ হয়। সবসময় একজন অ্যানিমাল ডক্টরের কাছ থেকে কনসাল্ট করেই বাচ্চাদের বা বড়দের কৃমির ওষুধ দেওয়া উচিত। এবার এই কৃমিটা কিন্তু ওদের বাচ্চাদের ক্ষেত্রে খুব শর্ট টার্মে দিতে হয়, দেখা যাবে 15 দিন বা 21 দিনে রিপিট করতে হয়। বড় কুকুরের ক্ষেত্রে 2 মাস 3 মাস পরপর করতে হয়। এবং যদি আরও সায়েন্টিফিক্যালি বলেন যে বছরে অন্তত 2 বার বা 3 বার যারা বাড়ির কুকুর রাখছেন, বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট রাখছেন, তারা স্টুলটা এক্সামিন করা উচিত যে কি ধরনের কৃমি আমার কুকুরটার বা বিড়ালটার বেশি হচ্ছে। সেটা অনেকেই কিন্তু আমরা করি না, রুটিন স্টুল টেস্ট আমরা রেকমেন্ড করি। আচ্ছা, এবার আরেকটা কথা হচ্ছে যে আমি অনেককে দেখেছি মিষ্টির সাথে কৃমির ওষুধটা খাওয়াতে, তো এটা কি সায়েন্টিফিক বা কৃমির ওষুধটা খাওয়াবে কি করে? খুব সুন্দর কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা যারা সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট করার চেষ্টাই করি, তারা কিন্তু সবসময় বলি যে ডগেদের ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা না দেওয়া উচিত। কিন্তু পেট পেরেন্ট যারা আছেন, যারা বাড়িতে কুকুর বিড়াল রাখছেন, তারা কুকুর খাওয়ানো একটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যায়। এগুলো অনেক সময় কিন্তু এটা ওদেরই সোশ্যালাইজ করতে হয়। ছোট বয়স থেকেই যদি আমরা কুকুর বিড়ালটাকে কৃমির ওষুধ বা অন্য ধরনের কোনো ক্যালসিয়াম ভিটামিন ওষুধ হাতে করে খাওয়ানোর প্র্যাকটিস করি, তাহলে কিন্তু বড় হয়েও আমরা হাতে করে গলার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে পারবো। কিন্তু ছোটবেলা থেকে না, ওকে জোর করবো না বা ওকে একটু প্যাম্পার করলাম, তাহলে ওই অবস্থা থেকে যদি ওদেরকে না লার্নিংটা দিলাম না, তখন কিন্তু বড় হয়ে আমাদের ওই কৃমির ওষুধের ট্যাবলেটটা খাওয়াতে টাফ হয়ে যায়। আমরা আমাদের ক্লিনিক থেকে প্রেফার করি যে অনেক সময় মেটেটা বয়েল করে মেটের মধ্যে ঢুকিয়ে কৃমি ওষুধ খাওয়াতে, অথবা এখন ক্যাট পিল বা ডগ পিল খাওয়ানোর জন্য বিভিন্ন রকম মানে কম্পোজিশনের বিভিন্ন রকম মাড পাওয়া যায়, যেগুলোর মধ্যে আমরা ওই লিভার পেস্টের মতো পাওয়া যায়, যার মধ্যে ওটাকে ঢুকিয়ে দিলে ওটা টেস্টি হয়, ওটা খেয়ে নেয়। কিন্তু মিষ্টির সঙ্গে আমরা প্রেফার করব না, মিষ্টি ডগ বা ক্যাটকে না দেওয়াই ভালো। অনেককে আমি দেখি যে এখন কুকুরকে ধরুন, এটা অবশ্যই ভালো দিক সমাজে, যে এক বালতি ভাত, ডাল মাখা ভাত নিয়ে খেতে দিতে বেরোন। তো ওদের জন্য কি এই যে মাংস না খেয়ে ভাত খাওয়া, হ্যাঁ, এগুলো কি সত্যি ওদের জন্য হেলদি, নাকি হেলথের কোনো ক্ষতিও করে? অনেকে ভালো করতে গিয়ে খারাপও করে দেয়, সেটা একটু যদি বলেন। খুব সুন্দর বলেছেন। অ্যাকচুয়ালি ভাত ওদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন অ্যানিম্যালকে খেতে দিচ্ছি। ডগ হচ্ছে কার্নিভোরাস, ওরা হচ্ছে মাংসাশী, যেরকম মানুষ হচ্ছে অমনিভোরাস। মানুষ হচ্ছে মাংস এবং সবজি দুটোকেই খেয়ে হজম করতে পারে, মানে ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওইভাবেই তৈরি। কিন্তু কুকুরের, ডগের বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে ওদের ডাইজেস্টিভ সিস্টেম ওইভাবে তৈরি যেটাতে প্রোটিন ওরা খুব ভালো ডাইজেস্ট করতে পারে। ওদের খাবারের কতটা ফুড ভ্যালু, সেটা ওদের ক্যালকুলেট হয় প্রোটিন কনসেন্ট্রেশনের উপরে। সেজন্য বিভিন্ন ডগ ফুডের দাম নির্ভর করে যে কতটা প্রোটিন আছে তার উপর নির্ভর করে। এবার আমরা কি করি, অনেক সময় কি হয়, ভাত আর মাংস, কিছুটা কার্বোহাইড্রেট দেওয়া যেতেই পারে, তবে আমরা ডাল বা যে কোনো সবজি আমরা খুব একটা প্রেফার করি না। আমাদের ক্লিনিক থেকে খুব একটা আমরা সাপোর্ট করি না যে খুব সবজি খাওয়ান। অনেকে যারা ভেজ, যারা দেখা যাচ্ছে বাড়িতে
তাদের মাংস বা মাছ হয়ই না, সেক্ষেত্রে অনেক রকম ভেজ ডগ ফুড আছে যেটার ক্ষেত্রে সারা ওইভাবেই তৈরি করে, সেই ফুডগুলোকে আমরা প্রেফার করি। আবার অনেকে মানে ডগকে বাড়িতে রাখার জন্য তাকে মাংসাশী থেকে শাকাহারি করতে গিয়ে অনেক সময় ডগের ক্ষেত্রে খারাপই করে। তারা নিজেরা দেখা যাচ্ছে খাচ্ছে মাংস মাছ, তাহলে মাংস মাছের গন্ধটা পুরো বাড়ির মধ্যে থাকছে, আর কুকুরটাকে দেওয়ার সময় কিন্তু দিচ্ছি আমি ভেজ সবজি ভাত দিচ্ছি। সে হয়তো প্রথম দিকে খিদে খেয়ে নেবে, তারপর একটা টাইমের পরে কিন্তু সে খেতে চাইবে না, তার লিভার কিডনি বিভিন্ন জায়গারই তার প্রবলেম হতে পারে। কিন্তু ধরুন পথ কুকুরদের ক্ষেত্রে তো এতটা বাজেট থাকে না, তো সেক্ষেত্রে বেস্ট কম্বিনেশন কি হতে পারে? আপনাকে মাংস ভাতটাই প্রেফার করতে হবে। মাংসর এখন বিভিন্ন পোর্শনের বিভিন্ন রকম দাম হয়। যদি একদম খুব কম বাজেট থাকে সেক্ষেত্রে মাংসের যে পোর্শনগুলোর দাম একটু কম, সেই পোর্শনগুলোকে প্রেফার করতে হবে। কিন্তু বাড়ির কুকুরের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রেফার করব যে জায়গায় প্রোটিন পার্সেন্টেজ বেশি, যেখানে প্রোটিন বা ফ্যাট বেশি থাকছে, সেই ধরনের মাংসের পোর্শনটাই কিন্তু ওদেরকে দেবার। এবার দেখুন একটা চিকেনের ধরুন যে ক্লগুলো থাকে, হলুদ পাগুলো থাকে, সেগুলোর দাম অনেকটা কম থাকে, সেগুলো ক্যালসিয়াম রিচ থাকে, সেটাতে কিন্তু প্রোটিন খুব কম থাকে। আমাদের অনেক সময় ফ্র্যাকচার কেসে অনেক সময় আমরা দিই যে আমরা বোনসগুলোকে বয়েল করে দিন, তাহলে ওরা ক্যালসিয়ামটা বেশি পায়। বাট বাইরের কুকুরের যেহেতু বাজেটটা কম থাকে, আপনাকে মাংস ভাতটাই প্রেফার করতে হবে। অথবা যদি আরেকটু বাজেট থাকে, বিভিন্ন রকম ড্রাই ফুড এসে গেছে যেগুলো খুব একটা রিজনেবল রেটে আপনি খাওয়াতে পারবেন, সেই ফুডগুলো আপনি খাওয়াতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পথ কুকুরদের একটা ঘা হলো এবং সেই ঘাটা বাড়তে বাড়তে একদম পুরো এলাকা গন্ধ হয়ে গিয়ে তারপর সে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এই ধরনের সময় প্রতিকারটা কি হতে পারে? দেখুন, আমি যেহেতু নিজে একজন ভেটেরিনারি সার্জন, আমি অবশ্যই আবারও প্রেফার করব যে কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করুন। এখন কিন্তু করোনার পর থেকে আমাদের অনলাইন কনসালটেশনও চালু আছে। অনলাইন কনসালটেশন মানে ওর ভিডিও, ওর ডাক্তারবাবু হয়তো ওর ছবি চাইলো, ভিডিও চাইলো এবং কেমন খাওয়া দাওয়া করছে সেগুলো জানতে চাইলো, সেটা কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দেশের অনলাইন কনসালটেশনও কিন্তু আমাদের ক্লিনিক থেকে এখন হয়। এবং অনেক ক্লিনিক আছে বা অনেক ভেটেরিনারি সার্জনই আছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে তো আছেই, যারা অনলাইন কনসাল্টেশন, এইসব ঘা কিন্তু অনেক ক্ষেত্রে অনলাইন কনসালটেশন করলেই কমে যায়। বাট আপনাকে সেই ডক্টরকে অনার করতে হবে, সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কারণ একটা ধারণা মানুষের মধ্যে, একটা মিথ কাজ করে যে ভেটেরিনারিয়ানরা জন্মই নিয়েছে চ্যারিটি করার জন্য। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ভেটেরিনারিয়ানের কাছে রিচ করতে হবে, তাকে অনার করলে নিশ্চয়ই আপনি এই কুকুরটা মানে ঠিক করার জন্য আপনি সবকিছু করতে পারবেন। বাট সাময়িকভাবে সবার তো ওই বাজেটটা থাকে না, বাজেট না গ্রামের থাকলে কোনো মানুষ। আমি বললাম যে আপনাকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ভেটেরিনারি সার্জনদেরকে পোস্টিং করেছে, আপনি 2 থেকে 3 অনেকে বিটাডাইন বা ইত্যাদি দেয়। হ্যাঁ, বিটাডাইন শুনুন, একটা ফার্স্ট এইড আপনি করতেই পারেন। বিটাডাইন ফার্স্ট এইডটা আপনি যদি ঘা হয়ে থাকে বা সেখানে যদি পোকা হয়ে থাকে, ম্যাগট হয়ে থাকে, ম্যাগট মানে যে পোকাগুলো হাউস ফ্লাই হয়, তারই একটা ডেভেলপমেন্টাল স্টেজ হচ্ছে ম্যাগট, সরু মুড়ির মতো পোকা। সেখানে আপনি কোনো একটা স্প্রে, যেগুলো ফ্লাই রিপেলেন্ট যেগুলো স্প্রেগুলো আছে, বিভিন্ন স্প্রে মার্কেটে আছে যেগুলো ফ্লাই রিপেলেন্ট, যেখানে ম্যাগটিসাইডাল, যেগুলো ওখানে স্প্রে করলে ম্যাগটগুলো মরে যাবে, সেইটা আপনি করতেই পারেন। কিন্তু ওরাল অ্যান্টিবায়োটিক কি দেবেন, বা অনেক ক্ষেত্রে একটা ট্যাবলেট যেটার কম্পোজিশন হচ্ছে আইভারমেকটিন, বিভিন্ন রকম গ্রুপে দেখা গেল তার ঘাটার ছবি দিল, সেই গ্রুপে যে কেউ লেখা শুরু করলো সেই ট্যাবলেট, আইভারমেকটিন ট্যাবলেটটার নাম, তার ডোজ, ডক্টর বডি ওয়েট কি, সেগুলো কিছু জানলাম না, শুধু একটা ওই আইভারমেকটিন ট্যাবলেট খাইয়ে দিলাম। সেটা কিন্তু আমরা হয়তো চিন্তা করছি যে আমরা বাজেটটাকে চিন্তা করে কুকুরটা যে অবলাটার কথা আমরা চিন্তা করলাম না, আমরা কিন্তু চিন্তা করলাম আমরা ওই ঘাটাকে সারাবো। কারণ আমাদের প্রত্যেকটা মেডিসিনের ডোজ কিন্তু বডি ওয়েটের উপর ক্যালকুলেট হয়। কারণ আমরা সারাদিনে একটা 1 কেজি ডগের সাথে সাথে একটা 90 কেজি ডগকেও দেখি, এবং প্রত্যেকটা মেডিসিন দেখা একই মেডিসিন, 10 কেজির ডগটাকে একরকম ডোজ, 90 কেজির ডগটাকে একরকম ডোজ। সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে একটা অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে পোষ্যদের কি ধরনের রোগ হয়, এবং সেই পোষ্যদের যে রোগগুলো হতে পারে সেখান থেকে কোন কোন রোগগুলো আমাদের দেহে ছড়াতে পারে, যেমন র্যাবিস নিয়েও আপনি একটু আগে আলোচনা করলেন, সেগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করেন, এবং তার প্রিকশন হিসাবে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটাও যদি একটু বুঝিয়ে বলেন। আপনাকে এই ব্যাপারটাকে বলে হচ্ছে জুনোটিক ডিজিজ, মানে যে ডিজিজগুলো আমি প্রথমে বললাম যে ডিজিজগুলো মানুষ থেকে
পোষ্যদের কাছে এবং পোষ্যদের কাছ থেকে মানুষের কাছে আসতে পারে। তার মধ্যে সব থেকে ফ্যাটাল হচ্ছে র্যাবিস, যেটার জন্য আমরা অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন সবসময় প্রিভেন্টিভ হিসেবে দিতে বলি। তাছাড়া ওদের যে ওয়ার্মস হয়, কৃমি হয়, ওদের যে ডিওয়ার্মিংটাও ঠিক টাইমে করতে হবে। কারণ ওরা সারাদিনে যে আপনার বাড়ির মধ্যে ঘুরছে, ওদের রেকটাম থেকে, ওদের অ্যানাস থেকে কিন্তু কৃমিটা অনেক সময় মেঝেতে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির বাচ্চারা যদি সেখানে খেলছে, সেই মানুষের বাচ্চা যাতে কিন্তু সেই ওয়ার্মস দ্বারা এফেক্টেড হয়ে যেতে পারে। সেজন্য ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়া ডগ ছাড়া ক্যাটের ক্ষেত্রে অনেক সময় ওদের ডাস্ট অ্যালার্জি হয়। অনেক সময় কাটের লোম থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। সেই অ্যালার্জির টেস্ট না করে বলা যেতে পারে না। সেটা যদি কোনোভাবে তার দেখা যাচ্ছে স্নিজিং বা অ্যালার্জি হচ্ছে কোনো মানুষের, সেক্ষেত্রে মানুষের ডাক্তারবাবুদের কাছে গেলে তারা প্রপার গাইড করতে পারবে। অ্যালার্জি টেস্ট করলেই ধরা পড়বে যে ডগ বা ক্যাট থেকে কোনোভাবে অ্যালার্জি তারাভাবে এফেক্টেড হচ্ছে নাকি। কুকুর এবং বিড়ালের থেকে সরে আমরা আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্টে আসি, সেটা হচ্ছে পাখি। এখন দেখা যায় যে বহু পাখির সংখ্যা কমে গেছে। এই পরিবেশ পরিবর্তনের জন্য কোন কোন ধরনের পাখি বিপর্যস্ত? পাখি তো আমরা ছোটবেলায় যে পাখিগুলো দেখতে পেতাম খুব সচরাচর, চড়ুই পাখি, দারকাক, ইভেন কাকও এখন খুব কম দেখা যায়। এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে কেন এগুলো কমে যাচ্ছে, এবং তারপরেও কিন্তু আমরা সচেতন হই না। আমরা যখন নিউ ইয়ার হোক বা অন্য কোনো সেলিব্রেশন হোক, আমরা ফানুস উড়াই, সেই ফানুসগুলো গাছে গিয়ে আটকায়। বহু পাখি এই নিউ ইয়ারেও আমাদের 1 জানুয়ারি প্রায় 9খানা পাখি আমার ক্লিনিকে, মানে যখন এসছিল ব্রড ডেড অবস্থায় এসছিল, আমরা বাঁচাতে পারলাম না। কিন্তু তারা পুড়ে গেছে। তারা দেখা গেল নেস্টের মধ্যে ছিল, ফানুসটা গিয়ে সেখানে পড়েছে, তারা ঝলসে গেছে। তারা তো আর ওখান থেকে বেরিয়ে আসতে পারলো না। দেখা গেল যে বাচ্চাটা তাকে পালছিল, বাচ্চাটাও ওই বাসার মধ্যে মারা যাবে। এই জায়গা থেকে বুঝতে হবে। তাছাড়া বিভিন্ন রকম ওয়েবস যাচ্ছে, টাওয়ার, মোবাইল টাওয়ার, সেগুলো এফেক্ট করছে আমাদের। বহু পুরনো যে পাখিগুলো আমরা ছোটবেলা দেখে বড় হয়েছি, দারকাক দেখলে কি দারুণ লাগতো, কি সুন্দর বড় চকচকে একটা দারকাক, সেটা আমি তো লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। অনেক সময় পাহাড়ে গেলে দেখতে পাই, কিন্তু আমার এই সমতলে কিন্তু আমি আর দারকাক দেখতে পাই না। একদমই তাই। পাখিদের আমরা অনেক সময় পায়রা টায়রা এলে চাল খাওয়াই, গম খাওয়াই, তো ওদের তো আলাদা করে ওরমভাবে ইঞ্জেকশন বা এগুলো করা সম্ভব না। তো এদের কি কিছু আলাদা ওষুধ বা ইত্যাদি দেওয়া যায় যেগুলোতে এরা সুস্থ থাকতে পারে? পায়রাকে যদি আপনি মোটামুটি রেগুলার আপনি যে কোনো একটা ফিক্সড টাইমে যদি আপনি খাওয়াতে থাকেন, দেখবেন আপনার ছাদে পার্টিকুলার আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, সেই পায়রাগুলোই আসবে দেখবেন আপনার ছাদে, এবং আস্তে আস্তে উত্তর বাড়বে। আপনি জলের মধ্যে একটু, আমি আগেও বলেছি, আবারও বলবো যে আপনাকে সেই ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করতে পারবেন। বিভিন্ন রকম ভিটামিন আছে, ওদের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই জলটা প্রোভাইড করবেন। আমি যেটা বারবার বলি, সবসময় সবাইকে বলি যে আমরা সবাই খাবার দিই, কুকুর, বিড়াল, পাখিদের খাবার দিই, জলটা কিন্তু ওরা অনেক সময় পেতে পারে না। কারণ আমাদের পুকুরও কিন্তু কমে যাচ্ছে বিভিন্ন কারণে, পুকুরের জল ওরা পাচ্ছে না। প্রত্যেকে বাড়ির বাইরে যদি একটা পরিষ্কার পাত্রের মধ্যে একটু জল রাখার ব্যবস্থা করি, এবং প্রতিদিন যখন বাড়ির চারদিকটা ধুই তখন যদি জলটাকে একবার করে চেঞ্জ করে দিই, কত গরু, কত পাখি, কত জীবজন্তু এসে খাবে, আপনার রিয়েলি আপনি মনে হবে বাহ, দারুণ ব্যাপার। তো পাখিদের জলের সঙ্গেই ওষুধ দিতে হয়, যে কোনো পাখির জলের সঙ্গে। পাখিকে এরকম ধরে ওষুধ খাওয়ানো তো বড় পাখি ছাড়া অসুবিধা। পিজিয়নের ক্ষেত্রে আপনি ওই ওষুধগুলো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে আপনি ওর খাবারের জলে যদি দেন, মাসে 2 মাসে একবার করে কৃমির ওষুধ হয়তো বললো খাবারের সাথে মাখিয়ে বা জলের মধ্যে দিতে, তারা যে জল যেটুকু খেলো তাতে যেটুকু ওদের ডিওয়ার্ম হলো তাতেই ওদের কাজ হবে। আমরা আরেকটা অনেক সময় শুনে থাকি যে ধরুন কুকুর বা বেড়াল আঁচড়ে দিয়েছে এবং সেখান থেকে ওই জায়গাটার পুঁজ হয়ে বা মানে হয় না যে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমি রিসেন্টলি একজন আমাদের অফিসে আসেন, তার সাথে কথা বলে বুঝলাম যে তাকে বিড়াল কামড়ে দিয়েছিল, এবং সেই বিড়াল কামড়ে দেওয়ার পর তার সেখানটা একদম পুঁজ রক্ত, ওই জায়গাটা ছোটোখাটো একটা অপারেশন পর্যন্ত করতে হয়েছে। তাহলে এই পোষ্য দ্বারা যদি আঁচড়ানো বা কামড়ানো হলে আমাদের প্রাথমিক কর্তব্যটা কি? কুকুর বা বিড়াল প্রথমে যদি কোনোভাবে আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, সেটা বাড়ির পেট ডগ বা ক্যাট হোক অথবা বাইরের কুকুর বিড়াল হোক, ফার্স্ট হচ্ছে রানিং ওয়াটারে ওকে কোনো ডিটারজেন্ট দিয়ে ভালো করে সেই জায়গাটা রানিং ওয়াটারে ওয়াশ করতে হবে, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে, এবং অনেকক্ষণ ধরে সেটা ওয়াশ করার পরে আমি বলবো যে আপনার নিয়ারেস্ট যে হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটালে এখন ভ্যাকসিন অ্যাভেলেবেল, বা আপনাদের যিনি হাউস ফিজিশিয়ান আছে তার সাথে ইমিডিয়েট কনসাল্ট করতে এবং ভ্যাকসিন শুরু করতে। যদি বাড়ির ক্ষেত্রে হয়, যদি আপনার ডগ বা ক্যাটের ভ্যাকসিনেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনেশন কার্ড নিয়ে আপনার যে
হাউস ফিজিশিয়ান বা হসপিটালে প্রডিউস করলে সেক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিনেশন দরকার লাগে না। কিন্তু টক্সয়েড বা ওই ইঞ্জেকশন যেমন যেটা লাগবে সেটা মানুষের ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবে। কিন্তু ফার্স্ট এইডের মধ্যে বলবো, যখনই কুকুর বা বেড়াল বা কোনো পোষ্য কামড়ালো বা আঁচড়ালো, সেক্ষেত্রে রানিং ওয়াটারে মানে একদম জল খুলে দিয়ে সেখানে একদম ডিটারজেন্ট দিয়ে খুব জোরে জোরে সেই জায়গাটা ওয়াশ করতে হবে। এবার যদি কোনো ডিপ বাইট হয় সেক্ষেত্রে ওদের ইমিউনোগ্লোবুলিন দিতে হয় মানুষকে, সেটা আপনি হসপিটালে গেলে বা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুই গাইড করে দেবে। আপনার কাছে এই শহুরে অঞ্চল থেকে কুকুর, বিড়াল কিংবা পাখি ছাড়া আর কোন কোন প্রাণীর চিকিৎসার জন্য কল আসে? র্যাবিটের খুব কল আসে, খরগোশ। আচ্ছা, খরগোশ, র্যাবিট আসে, সাদা ইঁদুরও নিয়ে আসে অনেকে, কিন্তু র্যাবিটের সংখ্যা খুব বেড়েছে। গিনিপিগও আস্তে আস্তে বাড়ছে, গিনিপিগও অনেকে আনে। র্যাবিটের সংখ্যা কিন্তু বাড়ছে। আমি আজকেই এখানে আসার আগে ঠিক আগেই একটা র্যাবিটের যে চোখগুলো লাল লাল হয় বা ওদেরও কি বিভিন্ন ধরনের রোগ হয় না? ওদেরও সবাই একসাথে মারা যায়। র্যাবিটেরও বিভিন্ন ধরনের মড়ক আসে। র্যাবিটের বিভিন্ন ধরনের অপারেশনও কিন্তু আমাদের আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে হয়। আমি এখানে আসার আগেই আজকে একটা র্যাবিটের সি সেকশন করে আসলাম। র্যাবিটটার পেটের ভেতরে একটা বাচ্চা হাত থেকে পড়ে গেছিল, ভদ্রলোকের হাত থেকে। র্যাবিটটা পড়ে যাওয়ার পরে পুন্টু ওর নাম, পুন্টুর আজকে সি সেকশন করে আমি জাস্ট আপনার এখানে আসলাম। ওর পেটের ভেতর থেকে একটা মরা বাচ্চা বেরোলো। ওকে যার বাড়ির পুন্টু ছিল সে বললো যে হিস্টেকটমি করে দিতে, তো আমরা ওভার হিস্টেকটমি করে দিলাম। ওর ইউট্রাসটা বাদ চলে গেল। তো ওকে কিন্তু আমরা আবার সেফলি পেট প্যারেন্টের হাতে দিয়ে আমরা আসতে পেরেছি। র্যাবিটেরও ট্রিটমেন্ট খুব চ্যালেঞ্জিং এবং র্যাবিট খুব ভীতু। র্যাবিট এতটাই ভীতু, র্যাবিট যখন আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করি, এটা যে কোনো ভেট র্যাবিটকে হাত দিতে খুব খুব সুন্দরভাবে হাত দিতে হয়। ওরা কিন্তু একটু যে হাত চেঞ্জ হবে তাতেই অনেক সময় ওদের হার্ট ফেল করতে পারে। র্যাবিট ট্রিটমেন্ট কিন্তু এবার আমাদের এখানকার ক্ষেত্রে, বেঙ্গলের ক্ষেত্রে বা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের ব্রিড স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না। অনেক আমরা যদি বিদেশে চলে যাই, কারণ আমাদের প্রায়ই যাতায়াত আছে বিদেশে, সেখানে ক্যাট ক্লিনিক হলে শুধু ক্যাটই যাবে। ক্যাট কিন্তু ডগকে দেখলে খুব ভয় পেয়ে যায়। আবার র্যাবিট ক্লিনিক হলে শুধু র্যাবিটই যাবে। সেক্ষেত্রে একই ক্লিনিকের মধ্যে যদি র্যাবিট, ক্যাট, ডগ থাকে, অনেক সময় কি হয় ওরা ভয় পেয়ে যায়। র্যাবিট তো খুব সাসেপ্টেবল, এই হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে র্যাবিট খুব চ্যালেঞ্জিং। আচ্ছা, ওরা খুব সহজে হার্ট অ্যাটাক করে, মানে কোনোভাবে হাত চেঞ্জ, মানে পেট প্যারেন্টের হাত থেকে একটা ভেটের হাতে গেল, এই যে হাতটা চেঞ্জ হলো ওরা ঠিক মতো নিতে পারলো না। তাকে হয়তো কোনো চাপাচাপিও করা হয়নি, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ওদের অনেক সময় ওদের কোলাপস করে যায়। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো আমরা যেহেতু ভেটেরিনারি সার্জন, আমাদের সব অ্যানিম্যালকেই আমাদের দেখতে হয়। যখন ছোটোবেলায় মানে প্রথম ভর্তি হলাম ভেটেরিনারিতে, তখন আমাদেরকে বললো যে তুই কি পড়ছিস, 12-এ যখন ভর্তি হলাম কি পড়ছিস? আমি বললাম ভেটেরিনারি। তো অনেকে জিজ্ঞেস করতো কি, মানে ভেটেরিনারি বলা মানেই সিনিয়র কাকু দাদু বা এরা বলবে কি বলার পর ওই ভেটেরিনারি বুঝতে পারে না। সেখানে যদি বিএসসি ফিজিক্স বলতাম, কেমিস্ট্রি বলতাম বা ইংলিশ বলতাম, হিস্ট্রি বলতাম, তারা বুঝতে পারছে। কিন্তু যখনই বলছি ভেটেরিনারি বুঝতে পারছে না। তারপরে বললাম বিভিএসসি, তাতেও বুঝতে পারছেন না। তারপরে বললাম আমি ওই পশুদের ডাক্তারি, ও গরুর ডাক্তারি। হ্যাঁ, তো সেখান থেকেই আমার শুরু। সেখান থেকেই হচ্ছে আমার যে গরুর ডাক্তারি। তখন অনেক সময় ডিমোটিভেটেড হতাম। তো আমার মেন্টার, আমার দাদা মৃণাল চক্রবর্তী আমাকে বললো, না, ওখান থেকেই তোকে ঘুরে দাঁড়াতে হবে। তোরা ভেটেরিনারিয়ানরা হচ্ছে সমস্ত অ্যানিমাল আদার দ্যান হিউম্যান, সমস্ত যারা কোনো কথা বলতে পারে না, তুই অবলাদের ডাক্তার হচ্ছিস। তোকে প্রত্যেকটা অ্যানিম্যালকে তোদেরকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। সেখানে একটা সাপেরও ট্রিটমেন্ট করতে হতে পারে, একটা রেপটাইলসেরও ট্রিটমেন্ট করতে হতে পারে, আবার একটা গরুরও ট্রিটমেন্ট করতে হবে, আবার একটা দুম্বারও ট্রিটমেন্ট করতে হবে। তো একটা চ্যালেঞ্জিং প্রফেশন, যে প্রফেশনটা হয়তো আমাদের ইন্ডিয়াতে এখনো অনেকটা পেছনে পড়ে আছে, কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে, আরো উপরে উঠতে হবে। আপনার কাছে ধরুন, যেহেতু গরুর ডাক্তার আপনি, যদিও অবশ্যই একটু মজা করেই বললেন, ব্যাপারটা খুবই সিরিয়াস। ধরুন এখন গো সেবা তো আমাদের হিন্দু ধর্ম বা শাস্ত্রেও আছে। রাস্তাঘাটে অনেক গরু ঘুরে বেড়াতে দেখা যায় এখন। এই সাধারণ মানুষ অনেকেই ভাবে যে গো সেবাটা করবো কি করে। তো মোটামুটি গরুদের কি খাওয়ানো যেতে পারে? কারণ খড় তো এখন অ্যাভেলেবেল থাকে না। তো ওদের জন্য কি করা যেতে পারে? ওরা কিন্তু অনেকেই টাইমে আসে, এসে খেয়ে যায়, খেতে আসে বাড়িতে, আমি দেখেছি। একদম খুব ভালো কথা। একটু নেচারটাও ওদের একটু ডেসক্রাইব করবেন। অ্যাকচুয়ালি গরুর আমার যেটা ভালো লাগে, গরুর চোখ দুটো দেখতে আমার খুব ভালো লাগে। গরুর চোখের দিকে একটু তাকিয়ে দেখবেন, কি সুন্দর, কি দারুণ ওর নয়নগুলো, একদম মানে সেই পটল চেরা নয়ন। এবং গরু কিন্তু ওই ফিক্স টাইমে আসবে। আপনার বাড়ির যে ফুলকপি খাওয়ার পরে যেগুলো আপনি ফেলে দেন শাকগুলো ডাস্টবিনে, ওগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে একটা গরুকে প্রতিদিন একবার করে খাওয়াবেন,
দেখবেন প্রত্যেক দিন আপনার গেটে এসে গরুটা দাঁড়াচ্ছে, গরুটা ঠেলে ঢুকে গিয়ে আপনার বাড়িতে খাবার চেষ্টা করবে। অনেক শাক পাতা আমরা মূলো শাকের উপরটা নিয়ে নিলাম, নিচটা সেটা ফেলে দেবেন না, সেটা ডাস্টবিনে ফেলে দেবেন না, আর প্লাস্টিকের মধ্যে ঢোকাবেন না। আমরা এখন আমি গরুর ট্রিটমেন্ট বা ছাগলের ট্রিটমেন্ট অনেক কমে গেছে, যখন খুব সিরিয়াস ক্রিটিক্যাল যেখানে লাইফ সেভিং সেখানেই আমাদের ক্লিনিক থেকে ট্রিটমেন্ট করা হয়। আদারওয়াইজ আমরা যখন প্রথম প্রফেশনে ঢুকি তখন গরুর ট্রিটমেন্ট প্রচুর করেছি, খুব চ্যালেঞ্জিং। গরুর অনেক পোস্টমর্টম করতে গিয়ে আমরা দেখেছি গরুর পেটে প্রচুর প্লাস্টিক থাকে। আমরা কি করি, শাক পাতাগুলোকে খেলাম, খাওয়ার পর যেগুলো শাক পাতার তলাগুলো থাকলো সেগুলো কেটে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আমরা ডাস্টবিনে ফেলে দিলাম। এবার গরুগুলো তো আমরা তো ফ্ল্যাট করেছি, আমরা বাড়ি করেছি, আমরা ঘর করেছি, আমরা কিন্তু গ্রেজিং ল্যান্ডই কমিয়ে দিয়েছি। গ্রেজিং ল্যান্ড কমিয়ে দেওয়ার জন্য ওরা ডাস্টবিনে গিয়ে সেই প্লাস্টিকের গন্ধটা পাচ্ছে, দেখতে পাচ্ছে সবুজ, সেই গন্ধটা পেয়ে ওরা খাচ্ছে, প্লাস্টিক সমেত ওরা ইনটেক করে ফেলছে। সেটা কিন্তু ওদের ক্ষেত্রে প্রচুর ক্ষতিকর হচ্ছে। প্লাস্টিক ইউজ কমান, যেগুলো আপনার ফেলে দেওয়া জিনিস, শাকসবজি যেগুলো আপনার আর লাগছে না, আপনার খাবেন না। কারণ মানুষ তো বললাম যে খুব স্বার্থপর, তো যে পোর্শনটা খেতে ভালো লাগে সেই পোর্শনটা তো আর কাউকে খেতে দেবে না। আমি বলছি না যে ফুলকপিটাই খাওয়ান, যেদিন পারবেন একদিন ফুলকপিটাও খাইয়ে দেখবেন, দারুণ আনন্দ পাবে ওরা, দারুণ আনন্দ পাবে। ফুলকপির যে পাতাগুলো ফেলে দেন সেটা প্লাস্টিকে না দিয়ে একটা একটা করে একদিন খাওয়াবেন, দেখবেন দারুণ লাগবে। গরুর সুন্দর জীবটা দিয়ে কি সুন্দর খাবে। সব থেকে ক্রিটিক্যাল কোন প্রাণীর চিকিৎসা করা? সাংঘাতিক কোশ্চেন একটা। কোন প্রাণীর চিকিৎসা করা সব থেকে কঠিন, এটা যদি একবার আমি ভেবে নিই তাহলে কিন্তু সেই প্রাণীটার ট্রিটমেন্ট করতে পারবো না। কারণ আমাকে সবসময় মনে করতে হয়, আমি যখন ভেটেরিনারিতে ঢুকলাম, যখন আমি ব্লক ট্রেনিং ইন্টার্নশিপ অ্যাটেন্ড করছি, আমার সিনিয়র সার্জনরা যখন অপারেশন করছে, আমি ভাবতাম যে একটু ভেটেরিনারির হাত থেকে হ্যান্ড অফ গড। চিন্তা করুন, আমরা মানুষের ক্ষেত্রে যদি একটা আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট আমাদের ওয়াইফ বা আমাদের চেনাশোনা, তার একটা সি সেকশন যখন হয়, তার আগে ব্লাড টেস্ট, তার আগে তাকে ওটিতে নিয়ে যাওয়া, তার আগে তাকে স্যানিটাইজ করা, স্টেরিলাইজ করা, ওটি স্টেরিলাইজ করা। কিন্তু আমি যখন আজ থেকে 25 বছর আগে, আমার এটা 25 বছর প্র্যাকটিসিং জীবন, আমার সিলভার জুবলি কমপ্লিট হচ্ছে এই 2024। থ্যাংক ইউ। তো আমি 2000 থেকে প্র্যাকটিস করছি। এই সিলভার জুবলিতে এসে মনে হচ্ছে, যখন আমি প্রথম প্র্যাকটিস করা শুরু করি বা ইন্টার্নশিপের সময়, দেখলাম যে ব্লকে গরুটা বা ছাগলটা সিজার হবে, ওই ব্লকে ওই মেঝের মধ্যে বা খাটালের মধ্যে গরুটাকে স্ট্রেনিং করে শুয়ে দিয়ে সেই খাটালে চারদিকে গোবর পোড়াচ্ছে, সেখানেই সার্জেন ইনসিশন দিচ্ছে এবং বাচ্চাটাকে বার করছে অ্যালাইভ, এবং সেখানে স্টিচ করে গরুটাকে আবার 10-15 দিনের মধ্যে সুস্থ করে দিচ্ছে। ভাবুন তো কি সাংঘাতিক একটা পুরো খাটাল, যেখানে গোবর নোংরা সব কিছু আছে, যেখানে অর্গানিজম ঘুরছে, সেখানে কিন্তু সার্জেন ঠাকুরের নাম নিয়ে সেখানে ইনসিশন দিচ্ছে এবং তাকে সুস্থও করছে। গরু বা ছাগলের সিজার 95% কেসই সুস্থ হয়। প্রত্যেকটা সার্জনকে আমি দেখেছি, তারা কিন্তু ওই জায়গা থেকে সুস্থ করেছে। আজকে আমি 25 বছর প্র্যাকটিস করতে করতে আমি হয়তো অনেক সিস্টেমেটিক ওটি, যে কোনো মানুষের ওটির সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারে এমন ওটি আমার আন্তরিক আছে, সেখানে আমি অপারেশনগুলো করি। কিন্তু একটা টাইম যখন আমি 2000 সালে প্র্যাকটিস শুরু করি, 2003 সালে একটি খুব নামজাদা পেপারে বেরিয়েছিল যে কালুজ আই আন্ডার দি স্ক্যালপেল। আমি তখন তো পেশেন্ট হতো না, তখন আমি তো সবে প্র্যাকটিস করছি, জুনিয়র প্র্যাকটিস, তখন আমি পেশেন্ট পাবো না। তো আমি তখন থেকেই ঠিক করলাম, যেহেতু আমি ছোটোবেলা থেকেই রাস্তার কুকুর বিড়াল খুব ভালোবাসতাম, তখন থেকে ঠিক করলাম রাস্তার এখন পেশেন্ট নিয়ে তো কী আছে, আমার তো নলেজ আছে, আমার কাছে মেডিসিন আছে। তো আমি রাস্তার কুকুর বিড়াল যেখানেই অ্যাক্সিডেন্ট হবে, ডক্টর কুণাল চক্রবর্তীকে ফোন করো, উনি ওনার টিম নিয়ে, তখন স্কুটার ছিল, সেই স্কুটারে করে গিয়ে আমি ট্রিটমেন্ট করতাম। তো আমি চন্দননগরে একটা কুকুরের আইবল বেরিয়ে গেছিলো, চন্দননগর মানকুণ্ডুর কাছে সার্কাস মাঠের ওখানে। তো সেখানে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে কুকুরের চোখটাকে আমি অপারেশন করি এবং ও সুস্থ হয়। তো সেটা টেলিগ্রাফি বেরিয়েছিল যে কালুজ আই আন্ডার দি স্ক্যালপেল। তখন থেকে আমি এটা করলাম, সেটা পেপারে পেলো, তখন থেকে আমার এই রাস্তার কুকুর বিড়াল নিয়ে কাজ করা শুরু। রাস্তার কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট হলে আমি আমার দিক দিয়ে যথাসাধ্য আমি চেষ্টা করি তাকে কোনোভাবে না কোনোভাবে বাঁচাতে। এবার প্রাইভেট ক্লিনিকগুলো তো একটু খরচা বেশি হয়ই, কিন্তু সেই জন্যই আমরা প্রেফার করি যে আপনাদের ব্লকে হসপিটাল আছে বা বিভিন্ন পলিক্লিনিক আছে যেগুলো গভর্নমেন্টের, সেখানে কিন্তু ভালো ভালো সার্জনরা বসে আছে, সেখানে গিয়েও আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। আপনার প্রাণীদের সাথে কমিউনিকেশনের কোনো একটা ইমোশনাল মুহূর্ত যদি শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি ডে টু ডে যে ট্রিটমেন্ট করি না, প্রত্যেকটা প্রাণীর সাথেই আমি ফার্স্ট গিয়ে আগে পেরেন্টের আগে তার সঙ্গে গিয়ে কথা বলি। সে কথা বললেই সে যেভাবে আমাকে আমার মুখটা চেটে দিয়ে যখন সে তার সাথে যে কমিউনিকেশনটা হয় না, সেই ডাক্তারদের ক্ষেত্রে, মানুষের ডাক্তারদের ক্ষেত্রে যে হিলিং টাচ, ওই হিলিং টাচ ব্যাপারটা চলে আসে। যার পায়ে ব্যথা হবে সে এমনভাবে বলবে যে আমার পাটা একটু দেখে দাও, এবং যার পেটে ব্যথা হবে সে পেটের দিকে মুখ করে বলবে যে আমার পেটটা একটু তুমি
দেখে দাও যে পেটের কোন জায়গাটা প্রবলেম। এবং এখন তো আমরা অনেক ডায়াগনস্টিক এইড আমরা পাচ্ছি বেঙ্গলে। আমি যখন 2000-এ প্র্যাকটিস শুরু করি তখন ব্লাড টেস্টই খুব কিছু ক্লিনিক থেকে আমি করাতে পারতাম, কিছু ডায়াগনস্টিক জায়গা থেকে আমরা করাতে পারতাম। এখন তো আমরা অনেক, যে কোনো ব্লাড টেস্টই আমরা করতে পারছি, অর ইভেন আমরা ম্যাড্রাস, ব্যাঙ্গালোরেও ব্লাড পাঠিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করে আনতে পারছি। তো কমিউনিকেশন আমাদের কন্টিনিউয়াসলি ওদের সঙ্গে করতে হয়। একটা গরুর সাথেও যখন ট্রিটমেন্ট করতে হয়, কিরে কেমন আছিস, কি হয়েছে, এই বলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা শুরু হয়। এবং সেখান থেকেই আমাদের সাথে ওদের একটা মেন্টাল অ্যাটাচমেন্ট শুরু হয়, যে হ্যাঁ ওরাও কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে যে আমার কিন্তু এই জায়গাটা প্রবলেম। এরকম কখনো হয়েছে যে কোনো মানুষ কোনো কুকুরকে বা বিড়ালকে অনেকবার নিয়ে এসছে, তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেছে? মানে পেরেন্টের সঙ্গে বন্ধুত্ব? না, মানে সেই পেটটার সাথে, সেই পোষ্যর সাথে বন্ধুত্ব, হ্যাঁ খুব অনেক হয়েছে। অনেকে আসে, অনেক পেশেন্ট আছে যাদেরকে বলে যে রকি চ মামা বাড়ি যাবো, রকি চ ডাক্তার কাছে যাবো, তারা ছুটে গিয়ে আগে গাড়িতে ওঠে। আমাদের আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে তো ক্রেসও আছে। ক্রেসটা আমরা বলি আমাদের মামার বাড়িতে ঘুরতে এসছে। প্রথম দিকে অনেকেই ক্রেসে দিতে বা হোস্টেলে দিতে অনেক সময় ভয় পায় যে না ওখানে কেমন থাকবে, ও তো ঠিক মতো একা খেতে পারে না। যারা একা খেতে পারে না তারা আমাদের ক্লিনিকে যে ক্রেস আছে সেখানে এসে তারা নিজেরা একা খায়। আমরা সিসিটিভি ফুটেজ অথবা হোয়াটসঅ্যাপে তাদেরকে ভিডিও কল বা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেখি যে একা খায় না। কারণ বাড়ির কুকুর বিড়ালের ক্ষেত্রে অনেকেই আছে যারা বেশি যত্ন করতে করতে তাদেরকে খাইয়ে দেওয়া, ফোর্স ফিডিং করে, যেটা কিন্তু খুব ডেট্রিমেন্টাল, খুব বাজে। ফোর্স ফিডিং করলে প্রপার ডাইজেশন হয় না, তাদের প্রপারলি তাদের স্টুল পাস আউট হয় না, তারা মাঝে মাঝে বমি করে, সেইগুলো থেকে আটকানো যায় না, কিন্তু অনেকে শুনতে চায় না। কিন্তু তারাই যখন আমাদের ক্লিনিকে আসে তারা এসে কিন্তু নিজেরা খায় এবং তার ক্লিপিং কিন্তু আমরা পাঠাই। তো এরকম অনেকেই আছে যারা ক্লিনিকের নাম শুনে বা ক্রেসে যাবো চল, সঙ্গে সঙ্গে গাড়ি তুটে চলে আসবে, এরকম অনেক আছে। সেখানে বিভিন্ন অন্যান্য কুকুর বা বিড়ালদের সাথে তাদের বন্ধুত্ব তো হয়ে যায়। হ্যাঁ, নিজেদের সাথে নিজেদের বন্ডিং। এবং তারা যদি বেশি দিন থেকে চলে যায়, মানে রিসেন্টলি একটি বাচ্চা রাজুর পা অ্যাম্পুটেশন হলো। পা অ্যাম্পুটেশন হওয়ার আগে ওর হিমোগ্লোবিন খুব কম ছিল, তো আমরা ওকে অপারেশন করতে পারিনি, হিমোগ্লোবিন 8-এর নিচে ছিল। তো রাজু যখন হিমোগ্লোবিনটা রাইজ আপ করলো এবং রাজুর অপারেশন হবে, রাজুর পা যখন অ্যাম্পুট হবে, পাটা অ্যাক্সিডেন্টে হাফ বাদ চলে গেছিলো, রাইট ফোর লেগ সামনের দিকের। তাকে অপারেশন করার পর তার যখন যে শেল্টারে সে চলে যাওয়ার সময় আমাদের ছেলেমেয়েরা রীতিমতো চোখে জল ফেলছে। সে প্রায় 1 মাস মতো আমাদের কাছে ছিল। বুঝতেই পারছেন 1 মাসের একটা বন্ডিং, তারা কিন্তু যখন যায় আমাদের ছেলেদের চোখে জল চলে আসে। এবার আমারও হয়, কিন্তু আমি তো কিছুটা কন্ট্রোল করতে হয়, কিন্তু ওরা তো কন্টিনিউয়াসলি, মানে আমি ট্রিটমেন্টের ব্যাপারে থাকি, ওরা কন্টিনিউয়াসলি তাকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, পটি পরিষ্কার করছে, তাদের সঙ্গে এমন একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় তারা যাওয়ার সময়। যদি 15 দিন 20 দিনের বেশি কোনো কুকুর বা বেড়াল আমাদের থেকে বেশি দিন থাকার পর যায়, তাহলে কিন্তু আমাদের যারা ছেলে মেয়েরা আছে যারা ওদেরকে প্রতিদিন ডে টু ডে ঘোরাচ্ছে, খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, গ্রুমিং করছে, ব্রাশ করছে, তারা কিন্তু চোখের জল ফেলে। একদমই তাই। আর একটা সিরিয়াস দিকে আসি, সেটা হচ্ছে যে অনেকেই আছে, মানে আমাদের মানুষের মধ্যে অমানুষ, যারা কুকুর দেখলেই লাঠি দিয়ে মারে। মানে বাচ্চারা ছুড়লো আলাদা ব্যাপার, বয়স্করাও জোরে জোরে ইট ছোড়ে। এইগুলোর জন্য কি শাস্তি আছে আমাদের আইনে? আইপিসি অনেকগুলো ধারা আছে, 428, 529 এরকম অনেকগুলো ধারা আছে। সেটা যারা লয়ার তারা আরও ভালোভাবে গাইড করতে পারবে। ফার্স্ট হচ্ছে মানসিকতা। ল দিয়ে তো সব কিছু আটকানো যাবে না, কিন্তু আমি প্রথম দিকে যখন বললাম যে একটা বাচ্চা কুকুরকে বা একটু বড় কুকুরকে একটা ঢিল ছুঁড়ে মারছে, তখনই যদি তার বাবা মা তাকে প্রিভেন্ট করে যে কেন মারছো, ও তো আমাদের মতোই একটা জীব, ওরও তো বাঁচার অধিকার আছে, সেটাই কিন্তু অনেক সময় আমরা বলি না। ও মারছে, ও এটাতে আনন্দ পাচ্ছে, ঠিক আছে, ও আনন্দ পাচ্ছে, কিন্তু যখন ওই কুকুরটা ঘুরে এসে ওকে কামড়ালো, তখন কুকুরটাকে মারার জন্য সবাই মিলে লাঠি নিয়ে তাড়া করলে এই কুকুরটা এখন পাগল হয়ে গেছে। কুকুরকে পাগল বলার সুবিধা, তার সেই কুকুরটাকে মারার জন্য দেখা গেল অনেকজন এসে বাঁশ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললো। এই জায়গাটাই মস্ত বড় ভুল হলো। কুকুর কামড়ানো মানেই কিন্তু কুকুর পাগল নয়, কারণ কুকুর বিভিন্ন কারণে, কোনো অনেক সময় সাইকোলজিক্যাল কারণে দেখা গেল তার বাচ্চাগুলো সব মারা গেছে, সে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তার জন্য তার প্রপার ট্রিটমেন্ট আছে, তাকে একটু সিডেটিভ ড্রাগ খাওয়ালে বা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিতে হয়, তাহলেই কিন্তু সে কন্ট্রোল হয়ে যায়। সেই জায়গাটা বুঝতে হবে। আর কুকুর বিড়ালকে মারা, কুকুর বিড়ালকে যারা খেতে দিচ্ছে তাদেরকে অকথ্য ভাষায়, যারা খেতে দিচ্ছে তাদেরকেও যদি যারা অকথ্য ভাষায় বলছে, তার জন্য যথোপযুক্ত আইন আছে। আমার কাছে যারাই এইসব ব্যাপারে কমপ্লেন বলে যে কোনো একটু আমাকে উপদেশ দিন, যে কীভাবে সাজেশন দিন, আমি কীভাবে কী করব, সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে বলি যে
লোকটি বা যে ব্যক্তিটি ওই কুকুরটিকে অত্যাচার করছে বা আপনাকে অ্যাবিউজ করছে, আপনি সোজাসুজি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে তার নাম দিয়ে আপনি একটা এফআইআর করুন, কপি টু আপনি এসপি বা সিপিকে এই কপিটা ফরওয়ার্ড করুন। সেক্ষেত্রে অ্যাকশন হবেই হবে, কারণ আমাদের প্রশাসন তৎপর। যদিও পশুদের ব্যাপারে আইন কিছুটা শিথিল, কিছুটা জায়গায় পয়সা দিয়েই হয়তো সেই আইনটা থেকে বেরিয়ে আসা যায়, মানে বেল পাওয়া যায়, কিন্তু আইন কিন্তু শক্ত করতে গেলে আমাদেরকেই প্রোটেস্ট করতে হবে। আমরা যদি কন্টিনিউয়াসলি কোর্টকে, প্রশাসনকে জানাতে থাকি এই ধরনের অ্যাবিউজড হচ্ছে, এরম ধরনের অত্যাচার হচ্ছে, তখন আইনও কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ হওয়ার জায়গায় থাকবে। সেই জায়গাটা বুঝতে হবে। আমরা যদি ঘরে শুধু এই কমপ্লেনটা নিয়ে নিজের ঘরে বসে থাকি বা ওই সোশ্যাল মিডিয়ায় সেটাকে দিই, তাহলে কিন্তু কোনো আইন নতুনভাবে চেঞ্জ হবে না। আইন যদি চেঞ্জ করতে হয় আমাকে হ্যামার করতে হবে, আমাকে হিট করতে হবে। সেই হিট করা কোথায় হতে পারে? আপনি কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারেন, আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন, আপনি থানার সঙ্গে সঙ্গে আপনি ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও জানাতে পারেন, ডিএমকে জানাতে পারেন, সেটা কপি টু আপনি করতেই পারেন। আপনার লয়ার আপনাকে প্রপার বুদ্ধি দেবে, কিন্তু ফার্স্ট গিয়ে কিন্তু আপনাকে সেই ব্যক্তিটির নাম দিয়ে পুলিশে কমপ্লেন করতে হবে। পুলিশ নিশ্চয়ই সেটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেখুন, যেরকম মানুষের ডাক্তারদের ক্ষেত্রেও সঠিক এবং ভুয়ো হয়, তো ভেটেরিনারি ডাক্তারদের ক্ষেত্রেও তো সঠিক এবং ভুয়ো হয়। তা আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলুন যে কোথা থেকে আপনারা পাস করেন এবং এক্ষেত্রে ডক্টরদের রেজিস্ট্রেশন হয় বা কি কি দেখে সঠিক চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের ডিগ্রিটা যখন আমরা ভেটেরিনারিতে ভর্তি হই, যে ডিগ্রিটা পুরো ইন্ডিয়া অ্যাপ্রুভ করে, সেটা হচ্ছে BVSC, ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ডিগ্রি, যেটাতে আমরা ব্যাচেলার ডিগ্রি পাই। আমরা ডক্টর লেখার, আমাদের নামের আগে DR লেখার মতো একটা সম্মান পাই। এবার ডক্টর লেখার মানেই কি আমি প্র্যাকটিসিং রাইট পেয়ে গেলাম? না। BVSC করার পরে কেউ কেউ তাদের এডুকেশনটা MVSC মানে মাস্টার ইন ভেটেরিনারি সায়েন্স, মানে BVSC এখন সময় লাগে 5.5 বছর ইন্টার্নশিপ নিয়ে, তারপরে আবার 2 বছর MVSC, আবার তারপরে PhD করতেও পারি যে কোনো ভেটেরিনারির যে কোনো ফিল্ডে। কিন্তু BVSC বা MVSC বা PhD করলেই কিন্তু আমি প্র্যাকটিসিং রাইট পেলাম না। প্র্যাকটিসিং রাইট পেতে গেলে আমাকে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল, সেটা বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, বিহার ভেটেরিনারি কাউন্সিল বিহারের ক্ষেত্রে, ইউপি ভেটেরিনারি কাউন্সিলের ক্ষেত্রে ইউপির লোকেরা ইউপি ভেটেরিনারি কাউন্সিল থেকে কিন্তু নিজেদের স্টেট ওয়াইজ আবার আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয়। এছাড়া সেন্ট্রালি ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকেও কিন্তু আমরা রেজিস্ট্রেশন করাতে পারি। কিন্তু ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে করলেও যে স্টেটে আমি প্র্যাকটিস করছি স্টেট ওয়াইজ রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আমাদেরকে নিতে হয় একটা টাইম পিরিয়ডের পরে। আচ্ছা, কিন্তু এই ডিগ্রি ছাড়া মানে মিনিমাম BVSC ডিগ্রি ছাড়া কেউ আমরা প্র্যাকটিস করতে পারি না। এবার অনেক ক্ষেত্রেই অনেক রকম ডিগ্রি লেখা হয়, অনেকে DVSC লেখার কোনো রাইট নেই, C&H মানে ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স, সে ডক্টর লিখতে পারে না। DVSC মানে ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স ডিগ্রিটা হচ্ছে অনলি ফর প্যারাভেট বা ডক্টরস অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের যেমন কম্পাউন্ডার বা প্যারামেডিক্যাল বিভিন্ন রকম কোর্স হয়, তারা ডক্টরকে অ্যাসিস্ট করতে পারে। সেটা 2 বছর, অনেকের ক্ষেত্রে 2.5 বছরের কোর্স হয়। সেটা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না হলেও সেই কোর্সটা এখন ওয়েস্ট বেঙ্গলে করা যায়, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও তার 2.5 বছর লাগে। আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হয় তখন একটা ব্রিজ কোর্স করে এই 2.5 বছরের কোর্সটা করা যায়। কিন্তু এটা কিন্তু তাকে কোনোভাবেই ডক্টর বা প্রেসক্রিপশন করার জন্য তাকে রাইট দেয় না। তাকে রাইট দেয় কোনো একজন ভেটেরিনারি সার্জনের আন্ডারে সে যা যা কমান্ড করবে সেগুলোকে ফলো করা বা পারফর্ম করা। আপনার ব্যক্তিগতভাবে এই ফিল্ডের প্রতি ইন্টারেস্ট কি করে এলো? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই, মানে অনেক ছোটোবেলা থেকে আমি কাঁচরাপাড়ায় বড় হয়েছি। তো কাঁচরাপাড়া বড় হওয়ার সময় আমি যখন খেলে ফিরতাম, আমার বাড়ির কোয়ার্টারের বাইরে, রেল কোয়ার্টারের বাইরে কালু বলে একটা কুকুর থাকতো, তাকে প্রতিদিন আদর করে ফিরতাম। আমার মা খুব কনজারভেটিভ, আমাকে মা প্রতিদিন স্নান করিয়ে বাড়ি ঢোকাতো। আর ওই সময় থেকেই পোকা মাকড়, পিঁপড়েকে দেশলাইয়ের বক্সে রাখা, তাকে মায়ের থেকে নকুলদানা
ঠাকুরের কাছ থেকে নিয়ে তাকে নকুলদানা দেওয়া, যেখানে পিঁপড়ে নেই সেখানে ওই পিঁপড়েগুলোকে রাখা যাতে ওদের আবার রেপ্লিকেশন হয়। কিন্তু সেগুলো তো সবই শ্রমিক পিঁপড়ে থাকতো, তার থেকে কোনটা রানী পিঁপড়ে কোনটা রাজা পিঁপড়ে সেইগুলো সব আমি স্টাডি করতাম আর ওদেরকে আমি জমাতাম। আর বিভিন্ন জায়গায় এইখানকার পিঁপড়ে অন্য জায়গায় দিতাম, ওখানকার পিঁপড়ে ওখানে দিতাম। ছাগল নিয়ে তাকে মিল্কিং করার চেষ্টা করতাম। এটা আমার ছিল 6, 7, 8-এর। তারপর আস্তে আস্তে 11, 12 আমি চুঁচুড়ায় বড় হলাম। 11, 12 যখন পড়ছি, সেই যার নাম নিতে হয়, যে আমার বাবা মার পরেই যে আমার কাছে আছে, আমার মেন্টার মৃণাল চক্রবর্তী, সে বললো তুই যখন এতই কুকুর বিড়াল ভালোবাসিস তাহলে কেন ভেটেরিনারি সায়েন্স পড়বি না। সেখান থেকেই স্বপ্নটা আস্তে করে ট্রিগার করলো। ট্রিগার করার পরে এবার ভেটেরিনারির জন্য আমার প্রিপারেশন এবং আস্তে আস্তে ভেটেরিনারিতে পড়া। ভেটেরিনারি পড়তে গিয়ে একটা ধাক্কা খেলাম, গরুর ডাক্তার, ঘোড়ার ডাক্তার। আবার আমি নিজেকে মোটিভেট করলাম এবং সেখান থেকে এখন মনে হয় যেন এই প্রফেশনটায় আমাকে ভগবান যেন হাত ধরে দিয়েছে। এই প্রফেশনে না আসলে হয়তো অনেক কিছুই জানা হতো না, অনেক কিছুই করা হতো না। আপনার দাদা, আপনার মৃণাল চক্রবর্তী, ওনার সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন? ওনার সাথে কেমিস্ট্রি মানে আমি যা ভাবি সেটা ও ভাবে, আর ও যেটা ভাবে সেটা আমি বুঝতে পারি। এটি হচ্ছে আমার সাথে ওর কেমিস্ট্রি। এবং বাবা মার পরে বলবো না, বাবা মার সাথেই ও আমার জীবনের সব। মানে আমি যদি মানে সেই দ্রোণাচার্য আর একালব্য আমাকে যদি বলে যে তুই আমাকে তোর এই বুড়ো আঙুলটা কেটে দিয়ে দে, আমি জানি না আমি ফিজিক্যালি পারবো কিনা, মেন্টালি কিন্তু ও যদি চাই আমি ওর বুড়ো আঙুল কেটে ওকে দিয়ে দেবো। এতটাই আমার সাথে ওর কেমিস্ট্রি। ও আমার জীবনের সব। আপনারা ভালো থাকুন আর এরমভাবেই আপনি সেবা করে চলুন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনেকটা। তোমাকেও অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রফেশনের লোককে, কারণ আমরা ভেটেরিনারি বলেছি যে ভেটেরিনারি কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু পিছিয়ে পড়া প্রফেশন অনেকে মনে করে, কিন্তু ভেটেরিনারিটাকে একটা জায়গায় আনা। আমি যখন বিদেশে যাই বিভিন্ন ফ্লাইটে, যখন 15 ঘন্টা 18 ঘন্টা ফ্লাই করি, তখন পাশের যখন যারা যায় কো প্যাসেঞ্জার তাদের সঙ্গে তো ইন্টারাকশন হয়। ভেটেরিনারিয়ান শুনলে সেটা আটকে বা এত বড় প্রফেশন, সেটা এখানে এখনও আমরা সেই সম্মানের জায়গাটায় উঠতে পারছি না। আমরা চেষ্টা করছি যাতে সেই সম্মানের জায়গায় উঠে। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে এনেছো এবং আমি বলতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষদের নয়, এই পৃথিবীটা সৃষ্টিকর্তা যাদেরকে সৃষ্টি করেছেন সেই সবার জন্য। এবং হয়তো মানুষ বাদে বাকি সবার কাছে আপনারা সৃষ্টিকর্তার প্রেরিত একজন দূত হয়েই আসছেন। কারণ ডাক্তাররা যেরকমভাবে মানুষের ডাক্তাররা মানুষদের কাছে ভগবান, সেরকম হয়তো আপনারা ওই অবলা পশুগুলোর কাছে ভগবান। চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি। তো এইভাবেই আপনারা সমাজের সেবা করে চলুন, আমাদের এই বিশ্বের সেবা করে চলুন। আমাদের পক্ষ থেকে এই সমাজের একজন মানুষ হিসাবেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আন্তরিক টিম সদা সর্বদা অবলাদের পাশে, 24 ঘন্টা অবলাদের পাশে, আপনাদের সঙ্গে। আপনার শুধু একটু এগিয়ে আসুন। অবশ্যই, ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।